হলেও কি পড়ে না, তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে না কেউ। গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে গণশক্তি। গত দুদিনের হেডলাইনটা দেখবেন, পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন। পিএম এর ওই মালগুলো ও তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে। ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে। পাঁচবার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3বার ভোটে হেরেছে পরপর। শতরূপ নাকি একটা আছে, সেও 4-5বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবো। স্যার, আজকে শুভেন্দু অধিকারী, আমরা প্রত্যেক দিনই সবকটি প্রথম সারির সংবাদপত্রে ফলো করার চেষ্টা করি, সেটা আমাদের পেশাগত দায়বদ্ধতার মধ্যে পড়ে। শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলার পরে তিনি দাবি করেছেন যে গণশক্তি গত দুদিন ধরে যা হেডলাইন করেছে তা হচ্ছে পাকিস্তান বা বাংলাদেশের সংবাদপত্রকেও লজ্জা দেবে। তারপরে গণশক্তি আবার খুললাম, দেখলাম যে প্রথম পাতা জুড়ে যুদ্ধের খবর এবং ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের খবর, এবং তারা প্রতিহত করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণকে, সেই খবর। তাহলে কিসের ভিত্তিতে এই কথা তিনি বললেন? না, আসলে কথা হচ্ছে শুভেন্দুবাবুর তো একটু বোধ বুদ্ধি কম। উনি যদি আজকে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের যে প্রেস বিবৃতি শোনেন, আনুষ্ঠানিক প্রেস বিবৃতি, সেটা পড়লেও বুঝতে পারবেন যে গণশক্তির সংবাদ পরিবেশন কত সঠিক ছিল। শুভেন্দুবাবুরা পরিচালিত হন ওই জিঙ্গবাদী বিভিন্ন মাধ্যম। আজকে দেশের সরকার বাধ্য হয়েছেন এ কথা বলতে যে ভারতবর্ষের মিডিয়া যা প্রচার করছে, মেইন স্ট্রিম মিডিয়া, তা প্রকৃতপক্ষে ভারতবর্ষের সেনাবাহিনীকে বিপদগ্রস্ত করে তুলছে। স্যার, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একেবারে শেষ একটি প্রশ্ন করে আমি কথোপকথন শেষ করতে চাইছি। আপনি বা আপনার দল, আপনার দলের কথাই আমি বলছি, আপনি আপনার রাজ্যসভার সদস্য, আপনি সাংসদ, আপনি অল পার্টি মিটিংয়ে আপনার দল এবং আপনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় সরকারকে অখণ্ড সহযোগিতার কথা জানিয়েছেন। সেই জায়গায় কি আপনারা এখনো আছেন, নাকি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন? আপনারা কেন্দ্রীয় সরকার? না, আমাদের স্পষ্ট বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার যে কোনো পদক্ষেপ নেবে তাতে আমরা নিঃসন্দেহে সমর্থন করব। যদি 2026-এ বিজেপি সরকারে আসে, তাহলে এদেরকে পেটাতে পেটাতে 24 ঘন্টার মধ্যে ড্রোনে করে পাকিস্তানে নিয়ে গিয়ে ফেলা হবে। গণশক্তি পত্রিকা শুধুমাত্র গৃহপালিত পশুর বিষ্ঠা পরিষ্কার করার কাজে লাগে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে রবীন্দ্র জয়ন্তী। আজকে এই বিবৃতিকে রেখেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, ক্যাবিনেট মিনিস্টারের একদম সমপর্যায়ের একটি, সমমানের একটি গুরুত্বপূর্ণ পদ তিনি হোল্ড করে আছেন, পোস্ট। তিনি কথা বলেছেন, কি প্রসঙ্গে বলেছেন? ভারত পাকিস্তান যে টেনশন চলছে সেই টেনশন। এবং আরেকটি বিবৃতি আপনাদেরকে আমি শোনাবো। সেই বিবৃতিটি মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, অল মিডিয়া চ্যানেলস, digital platforms and individuals are advised to refrain from live coverage or real-time reporting of defense operations and movement of security forces. Disclosure of such sensitive or source-based information may jeopardize operational effectiveness and endanger lives. অর্থাৎ ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তি, এই অনুরোধ, এই উপদেশের কথা মাথায় রেখে একটি দায়িত্বশীল ইউটিউব চ্যানেল হিসেবে আমরা যুদ্ধ সম্পর্কে কোনো কথা বলবো না। সেই সম্পর্কে যদি সঠিক তথ্য নির্ভর কোনো সত্য আপনাদেরকে জানতে হয়, তাহলে আপনাদেরকে অতি অবশ্যই মিনিস্ট্রি অফ ডিফেন্সের এবং ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল যে মিডিয়া হ্যান্ডেল, তার জন্যই অপেক্ষা করতে হবে। গতকাল রাতে আমরা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন পোর্টাল, তারা যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, আমি সেই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না, তবে যা তথ্য তারা দিয়েছেন তা সত্যি নয়। কিন্তু আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে যে বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দের জন্ম দিয়েছে, রামকৃষ্ণের জন্ম দিয়েছে, সেই বাংলায় এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি, এই কথা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এবং তথ্যহীন ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি। এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী যে বীরত্বের পরিচয় দিচ্ছে, পাকিস্তানকে যে সবক শেখাচ্ছে, এবং পাকিস্তান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তারা দিনের পর দিন, এমন অভিযোগ যে তারা দিনের পর দিন জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে চলেছেন। আমরা
ভারতবাসী হিসেবে ভারতীয় সেনাবাহিনীর পিছনে আছি, ভারতবর্ষের সরকারের পিছনে আছি, দলমত নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে আছি, ধর্ম নির্বিশেষে আছি। কিন্তু যদি কোনো ধরনের কোনো মন্তব্য এই মুহূর্তে অন্তত আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আবেদন করতে পারি, আপনারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করবেন না, অসংবেদনশীল কথা আপনারা বলবেন না, ইনসেনসিটিভ কথা আপনারা বলবেন না, ইনসেন্সিবল কথা আপনারা বলবেন না, যার জন্য আমাদের ইউনিটি কোনোভাবে নষ্ট হতে পারে। আমরা মেনে নেব না, কারণ এই মুহূর্তে ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে যথেষ্ট উদ্বেগের মধ্যে আছি। আমরা চাই না আমাদের দেশের একজনও সেনা জওয়ান, একজনও স্বাধীন নাগরিক তার কোনোভাবে কোনো ক্ষতি হোক, কোনো মৃত্যু হোক, কোনো প্রাণহানি হোক, আমরা অবশ্যই চাই না। আমরা চাই সন্ত্রাসবাদ সমূলে উৎপাটিত হোক। এবং আবারও বলছি, শুধু শুভেন্দু অধিকারী বলে নয়, যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতাই যদি এই ধরনের মন্তব্য করতেন, আমরা তাকে অনুরোধ করতাম, আপনি দয়া করে এই মুহূর্তে আপনার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ থেকে বিরত থাকুন এবং দয়া করে এই ধরনের মন্তব্য করবেন না। আমাদের এই মুহূর্তে প্রত্যেকটি ভারতবাসী, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের ভারতবর্ষের সুরক্ষা, আমাদের ভারতবর্ষের ঐক্যকে সুদৃঢ় করা প্রয়োজন। এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং দায়িত্বশীল ইউটিউব চ্যানেল হিসেবে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আমাদের দর্শকদেরকে, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবেন না। এবং আমাদের দেশের অখণ্ডতাকে, আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে পদক্ষেপ করা প্রয়োজন সেই পদক্ষেপ করুন। আমরা অবশ্যই সরকারের সঙ্গে আছি। যতক্ষণ জঙ্গি নিধনের প্রশ্ন আসছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় সরকারকে সমর্থন করছি। কিন্তু এই ধরনের কোনো মন্তব্য যদি ভারতবর্ষের অখণ্ডতার ক্ষেত্রে বা ঐক্যের ক্ষেত্রে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটা কিন্তু সবার সমান ক্ষতি হবে। আমরা আবারও বলছি, আমরা যুদ্ধের কোনো ধারা বিবরণী দেব না। সেটা শুধুমাত্র মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা তাদের মিডিয়া হ্যান্ডেল থেকেই আপনারা জানতে পারবেন। এবং এই যে মন্তব্য করা হলো, আজকে আবারও বলছি রবীন্দ্রনাথের জন্মদিন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে 25শে বৈশাখ যে মন্তব্য শুভেন্দু অধিকারী করলেন বা অন্য যে কোনো দলের যে কোনো নেতা করলেই আমরা আবারও বলছি তথ্যহীন ভাষায় তার নিন্দা করতাম। সেই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম সাংসদ, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তার মতামত জানার চেষ্টা করছি। স্যার, আজকে রবীন্দ্র জয়ন্তী। আমরা তো পশ্চিমবাংলার রাজনীতির সংস্কৃতি নিয়ে চিরকালই খুব গর্ব করে এসেছি। এ রাজ্য রবীন্দ্রনাথকে দিয়েছে, এ রাজ্য বিবেকানন্দকে দিয়েছে, এ রাজ্য নজরুল ইসলামকে দিয়েছে, এ রাজ্য বিরোধী দলনেতা হিসেবে জ্যোতি বসুকে দেখেছে, এমনকি পার্থ চট্টোপাধ্যায়কেও দেখেছে। এ রাজ্য মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধার্থ শঙ্কর রায়, প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছে। কিন্তু আজকের যে রাজনৈতিক সংস্কৃতি, আজকে এই যুদ্ধের আবহের মধ্যে শুভেন্দু অধিকারী আপনি নিশ্চয়ই দেখেছেন, তিনি হঠাৎ করে মন্তব্য করলেন যে গণশক্তি পত্রিকা দিয়ে গৃহপালিত পশুর বিষ্ঠা পরিষ্কার করা হয়। এই ভাষাকে কিভাবে দেখছেন স্যার? না, কথা হচ্ছে যে বিজেপি যারা করেন, আরএসএস প্রাণিত যারা, তাদের মধ্যে তো আমরা সভ্য সমাজের কোনো সংস্কৃতির ছাপ দেখতে পাই না। তাদের চিন্তা চেতনা সবই হচ্ছে মধ্যযুগীয়, সেই জন্য ওই ধরনের কথাবার্তা বলেন। উনি কি জানেন এই গণশক্তি পত্রিকার উত্থান, এর পেছনে কত মেহনতি মানুষের শ্রম রয়েছে, ঘাম রয়েছে, রক্ত রয়েছে, এবং তারা মেহনতি মানুষের কথা বলেন, তারা উত্তেজনার কথা বলেন না। সেই জন্য ওদের খারাপ লেগেছে। এবং এটার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের বোঝা উচিত যে আরএসএস মেশিনটা কিরকম, এইটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। স্যার, আজকে শুভেন্দু অধিকারী আমরা প্রত্যেকদিনই সবকটি প্রথম সারির সংবাদপত্রেই ফলো করার চেষ্টা করি, সেটা আমাদের পেশাগত দায়বদ্ধতার মধ্যে পড়ে। শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলার পরে তিনি দাবি করেছেন যে গণশক্তি গত দুদিন ধরে যা হেডলাইন করেছে তা হচ্ছে পাকিস্তান বা বাংলাদেশের সংবাদপত্রকেও লজ্জা দেবে। তারপরে গণশক্তি আবার খুললাম, দেখলাম যে প্রথম পাতা জুড়ে যুদ্ধের খবর এবং ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের খবর, এবং তারা প্রতিহত করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণকে, সেই খবর। তাহলে কিসের ভিত্তিতে এই কথা তিনি বললেন? না, আসলে কথা হচ্ছে শুভেন্দুবাবুর তো একটু বোধ বুদ্ধি কম। উনি যদি আজকে ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের যে প্রেস বিবৃতি শোনেন, আনুষ্ঠানিক প্রেস বিবৃতি, সেটা পড়লেও বুঝতে পারবেন যে গণশক্তির সংবাদ পরিবেশন কত সঠিক ছিল। শুভেন্দুবাবুরা পরিচালিত হন ওই জিঙ্গবাদী বিভিন্ন মাধ্যম। আজকে দেশের সরকার বাধ্য হয়েছেন এ কথা বলতে যে ভারতবর্ষের মিডিয়া যা প্রচার করছে, মেন স্ট্রিম মিডিয়া, তা প্রকৃতপক্ষে ভারতবর্ষের সেনাবাহিনীকে বিপদগ্রস্ত করে তুলছে। এই সমস্ত গল্প প্রচার, এগুলোই তো শুভেন্দুবাবুরা পছন্দ করেন। শুভেন্দুবাবুরা খুব উল্লসিত হবেন যদি কেউ বলে যে কালকেই আমি করাচিতে গিয়ে আরএসএস এর মিটিং করব। এইভাবে
উন্মাদনা তৈরি করার চেষ্টা করেন। গণশক্তি সেক্ষেত্রে বাধা। গণশক্তি পাল্টা বক্তব্য হাজির করে, তাতে মানুষ হয়তো চিন্তা করেন কি হচ্ছে। সেই জন্যই আরএসএস প্রাণিত লোকেরা তারা যে কোনো যুক্তিবোধকেই আক্রমণ করবে, এটাই স্বাভাবিক। স্যার, এখনো পর্যন্ত আমার কোনো মস্তিষ্ক বিকৃতি ঘটেনি বা অক্ষর পরিচয় যা আছে তার থেকে বুঝতে পারি, বা ভাষা জ্ঞান যতটুকু, গণশক্তির বা আনন্দবাজার বা বর্তমান যা যা আমাদের প্রথম শ্রেণীর যা যা প্রথম সারির সংবাদপত্র দৈনিক বেরোয় পশ্চিমবাংলা থেকে, কলকাতা থেকে, আমি দেখছিলাম সেখানে কোথাও একটি শব্দ লেখা নেই যেখানে, ইনক্লুডিং গণশক্তি আমি বলছি, যেখানে ভারতীয় সেনাবাহিনীকে কোথাও তার অমর্যাদা সূচক কোনো কথা বলা হয়েছে বা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহবাস্থানমূলক কোনো কথা বলা হয়েছে সম্পূর্ণভাবে। এবং আপনার দল থেকে শুরু করে সবকটি দলই আমি দেখছিলাম, তৃণমূল, কংগ্রেস, তারা অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং কেন্দ্রীয় সরকারকে এই বিপদের সময়। সেখানে শুভেন্দু অধিকারী মহাশয়ের এই বক্তব্য কি কোনোভাবে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, শান্ত করার জায়গায় পরিস্থিতি? না, প্রথমত ওকে কেউ গুরুত্ব দেয় না। এই রাজ্যে বিজেপির নেতাদের বক্তব্য কেউ গুরুত্ব দেয় না, ওদের গুটি কয়েক অন্ধভক্ত ছাড়া। কিন্তু আজকে অন্ধভক্তরা গোটা দেশব্যাপী একটা ব্যাপক থাপ্পড় খেয়েছে। তারা গত রাত থেকে যে ধরনের প্রচার শুরু করেছিল, সেই প্রচারের বিরুদ্ধে সরকারকে সরাসরি বিবৃতি দিতে হয়েছে, বিজ্ঞপ্তি জারি করতে হয়েছে যে এই ধরনের কাজ করবেন না। এখন এরপরে যদি শুভেন্দুবাবুদের শুভবুদ্ধি আদৌ যদি থেকে থাকে, সেটা যদি উদয় হয় ভালো, এবং তারপর যদি উনি বলেন যে ভুল করেছি, গণশক্তি সঠিক সংবাদ দিচ্ছিল, সেটাও উনি স্বীকার করতে পারেন। কিন্তু এই সততা, এই নৈতিকতা তো ওদের নেই। সমস্যা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি, তৃণমূল, এদের নেতাদের কোনো নৈতিকতা বোধ নেই। স্যার, এর পরের যে বিষয়টিতে আসবো, আপনার যে রাজনৈতিক দলের আপনি নেতৃত্ব, সেই দল কেন্দ্রীয় সরকারের তো ধারে কাছে ছেড়ে দিলাম, পশ্চিমবাংলার বিধানসভাতেও তার একটি মাত্র আসন নেই এখন, একটি মাত্র তাহেরপুর পৌরসভা এবং গুটি কয়েক পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত আপনারা চালান, জেলা পরিষদও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে, যখন এর আগেও আমরা দেখেছি 1971 সালে জ্যোতি বসু, তিনি কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে ইন্দিরা গান্ধীকে অকুণ্ঠ সমর্থন করেছিলেন, আজকে বাজপেয়ীজিকে সমর্থন করা হয়েছিল, আজকে নরেন্দ্র মোদীকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন আপনার দল সমেত প্রত্যেকটি দল। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দেশকে ঐক্যবদ্ধ থাকতে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী অন রেকর্ড আছে, আমি দেখাবো, তিনি বললেন যে তারা যদি 2026-এ সরকারে আসেন তাহলে যাদবপুরের এবং অন্যান্য বামপন্থীদেরকে কিছু নেতার নাম করে তিনি বললেন যে মারতে মারতে ড্রোনে করে পাকিস্তানে পাঠানো হবে। এটা কি বক্তব্য? না না, উন্মাদ উন্মাদ। খ্যাপা কুকুর যেমন কথা করে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, কি করছে না করছে, শুভেন্দুবাবুদের চিন্তাটা সেই জায়গায় পৌঁছেছে। ওর কোনো ধারণা নেই যে বামপন্থা কি, বামপন্থী আদর্শ কি। ওর কি ধারণা আছে যে বামপন্থীরা ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে তারা সেলুলার জেলে আটকে ছিলেন, লড়াই করেছেন অনেক অত্যাচার সহ্য করেও, কিন্তু ওর নেতা তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ভিক্ষা করেছেন ব্রিটিশের কাছে বারে বারে। সুতরাং ওদের মানসিকতায় হচ্ছে সাম্রাজ্যবাদের দাসত্ব করা, পুঁজিবাদের দাসত্ব করা। বামপন্থীরা ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে, সেই জন্যই শুভেন্দুবাবুর একটু বুঝতে অসুবিধা হচ্ছে। স্যার, একদম শেষ দুটো প্রশ্ন আপনাকে করব। একটা হচ্ছে, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমি বারবার করে শুভেন্দু অধিকারীর নাম করছি, এই কথা যদি অন্য কোনো রাজনৈতিক দলের, এমনকি আপনার দলেরও এই ধরনের মন্তব্য করতেন, আমি একই রকমের প্রতিবাদে সোচ্চার হতাম। এটা আমার ভালো লাগেনি, লাগার কথাও নয় সুস্থ মানুষ হিসেবে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে কোনো স্বীকৃত রাজনৈতিক দল সম্পর্কে, জাতীয় দলের কর্মী নেতা সম্পর্কে কি এই ধরনের কথা বলাটা সাংবিধানিক, আইনসম্মত? না না, আরে এ তো সভ্যতা বিরোধী, রুচি বিরোধী। মানবতার প্রাথমিক পাঠ থাকলে তো এই কথা বলতে পারে না। আপনি রাজনৈতিক স্বীকৃত দলের কথা বাদই দিন, ভারতবর্ষে বুকে একজন মানুষ আরেকজন মানুষ সম্পর্কে শ্রদ্ধাপূর্ণ আচরণ করবে, এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যটাকে তো ওরা ধ্বংস করছেন। ওরা দাসত্ব ফিরিয়ে আনতে চান, আর কিছুই না। স্যার, আমার একেবারে আপনার কাছে শেষ যেটা জিজ্ঞাসা, গতকাল আমরা খুব, আমিও তার মধ্যে পড়ি, অবশ্যই পড়ি, কারণ প্রাথমিকভাবে পশ্চিমবাংলার বাসিন্দা হিসেবে, বাঙালি হিসেবে, যতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থাক না কেন, আমরা প্রাথমিকভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবেও বলছি, প্রথম সারির যে স্যাটেলাইট চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলোই ফলো করি। এবং তারপরে জানতে পারলাম মাঝরাতের পর, রয়টার্স ফলো করার পর, বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ফলো করার পর, বা প্রেস বিবৃতি সেনাবাহিনীর দেখার পরে, যে গতকাল যা যা দেখানো হয়েছে তার অধিকাংশ খবরই সত্যি নয়।
এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটানো, এই ধরনের যে জাতীয় একটা ন্যাশনাল ক্রাইসিস চলছে এখন, এখানে কতটা আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত? এটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের সংবাদ মাধ্যম সম্পর্কে গোটা পৃথিবীর কাছে নিজেরা নিজেদের হাস্যাস্পদ করেছেন। গোটা পৃথিবীর যে বিভিন্ন স্বীকৃত সংবাদ সংস্থা তারা যে খবর দেখাচ্ছেন, জমি থেকে যে সমস্ত সংবাদ সংগ্রহ করছেন, তার সঙ্গে ভারতবর্ষের এই সমস্ত মিডিয়ার কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের অপদার্থতা, নিজেদের অযোগ্যতা প্রমাণ করলেন। কেউ এখন বিশ্বাস করছেন। ইতিমধ্যে ভারতবর্ষের তো প্রেস স্বাধীনতার মানটা অনেক নিচে। এখন এই প্রিন্সিপাল মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া কয়েক যেগুলো আদানি আম্বানি দ্বারা পরিচালিত, তারা নিজেদের কিন্তু ছোট করে ফেললেন পৃথিবীর সাংবাদিক মহলের কাছে। এবং পাল্টা সরকারও তেমনি, দেখবেন ওয়্যার, তারা নিরপেক্ষভাবে বিভিন্ন বিশেষজ্ঞের মতামত হাজির করছিলেন, সেই ওয়্যারকে বন্ধ করে দেওয়া হলো। আর কেউ ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে বিশ্বাস করবে না, করছেও না। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই তাদের ক্যারিশমা নিয়ে, তাদের দক্ষতা নিয়ে, তাদের পেশাদারিত্ব নিয়ে, তাদের দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশই নেই। তারা ইতিমধ্যেই যে ঘটনা ঘটিয়েছেন, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে তারা রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছেন, সেটাই তো যথেষ্ট ছিল। সেনাবাহিনীকে গ্লোরিফাই করার জন্য সেনাবাহিনী সম্পর্কে যে মিথ্যেগুলো রটানো হলো, এতে তো সেনাবাহিনীর অপমান হলো বলা যায়। দেখুন, মুশকিল কি জানেন? ওই সমস্ত সংবাদ মাধ্যম মনে করছেন যে ভারতবর্ষের সেনাবাহিনীটা জন্ম নিয়েছে মোদির ক্ষমতায় আসার পর। ভারতবর্ষের সেনাবাহিনী যে একটা ধারাবাহিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে বিভিন্ন সময় থেকে সময়ান্তরে বিভিন্ন সংকটের মধ্য দিয়ে, এবং সেই গোটা সেনাবাহিনী একটা ভারতীয়ত্বের প্রতীক। এখনো দেখবেন সেনাবাহিনী, যার ফলে দুজন আমাদের উচ্চস্তরের মহিলা সমরবিদকে সামনে রাখছেন, দুই ভিন্ন মতবাদের। কি প্রতিষ্ঠা করতে চাইছেন সেনাবাহিনী? যে আমরা ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ। এই প্রত্যেকটা মিডিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। স্যার, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একেবারে শেষ একটি প্রশ্ন করে আমি কথোপকথন শেষ করতে চাইছি। আপনি বা আপনার দলের কথাই আমি বলছি, আপনি আপনার রাজ্যসভার সদস্য, আপনি সাংসদ, আপনি অল পার্টি মিটিংয়ে আপনার দল এবং আপনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় সরকারকে অকুণ্ঠ সহযোগিতার কথা জানিয়েছেন। সেই জায়গায় কি আপনারা এখনো আছেন, নাকি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন? আপনারা কেন্দ্রীয় সরকার? না, আমাদের স্পষ্ট বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার যে কোনো পদক্ষেপ নেবে তাতে আমরা নিঃসন্দেহে সমর্থন করব। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। On the intervening night of 8th-9th May 2025, Pakistan military carry out multiple violations of Indian airspace along the entire western border with an intent to target military infrastructure. Pakistan military also resorted to firing of heavy caliber weapons along the line of control. Along the international border and line of control, drone intrusions were attempted from Leh to Sir Creek at 36 locations with approximately 300 to 400 drones. Indian Armed Forces brought down a number of these drones using kinetic and non-kinetic means. The possible purpose of these large-scale aerial intrusions were to test the AD systems and gather intelligence. Forensic examination of the drone debris is being undertaken. Preliminary reports suggest them to be of Aziz Guard Songa drone of Turkey. Later in the night, an armed UAV of Pakistan attempted to target Bhatinda military station, which was detected and neutralized. In response to the Pakistani attack, armed drones were launched at 4 air defense sites in Pakistan. One of the drones was able to destroy an AD radar. Pakistan also carried out artillery shelling across the line of control using heavy caliber artillery guns and armed drones at Tangdhar, Uri, Poonch, Mendhar, Rajouri, Akhnoor and Udhampur in Jammu and Kashmir area, which resulted in some losses and injuries to Indian Army personnel. Pakistan Army also suffered major losses in Indian retaliatory fire.